হ্যালো, Yes, sir. জি স্যার। Yes, sir. আরে লেখাপড়া স্লাইড শো করতেছে না, সেজন্য তোমাদের হচ্ছে ছবি স্লাইড আকারে দেওয়া হয়েছে। তিনটা চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ক্রপিং প্যাটার্ন। ক্রপিং প্যাটার্নটা হচ্ছে ইয়ারলি সিকোয়েন্স, কোনো একটা জমিতে বা কোনো একটা লোকালিটিতে এক বছরে কি ধরনের ফসল চাষ হয় সেটাই হচ্ছে ক্রপিং প্যাটার্ন। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। শোনা যাচ্ছে স্যার। তো এখানে দেখো ক্রপিং প্যাটার্ন লেখা আছে 1 নম্বরে, কোন জমিতে যদি আউশ ধান চাষ করে, আউশ ধান চাষ করার পরে সেরবি ফসল চাষ করতে হবে। আউশ ধান সাধারণত তোমার হচ্ছে অগাস্ট মাসের দিকে, জুলাই আগস্টে হারভেস্ট করবে, এরপরে নভেম্বরের দিকে হয়তো রবি ক্রপ চাষ করবে। তো অনেকে আউশ ধান চাষ করার পরে, আমন ধান চাষ করার পরে জমিটা পতিত রাখবে, অথবা কোনো জমিতে তোমার আউশ আমন ধান চাষ করার পরে রবি ফসল চাষ করবে। তো কোনো একটা জমিতে বছরে কয়টা ফসল চাষ করা হয় কোনো একটা লোকালিটিতে, সেটাই হচ্ছে ক্রপিং প্যাটার্ন। এরপরে দেখো ক্রপিং প্যাটার্ন কেমন হবে, এটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। যেমন দেখো জয়পুরহাট এলাকাতে আলু চাষ হয়, আবার দিনাজপুর এলাকাতে গম চাষ হয়, আবার কিছু এলাকাতে আছে যেমন বরিশালে ধান চাষ হয়। তো এই ক্রপিং প্যাটার্ন বা ফসল চয়েস করবে কিভাবে, সেটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। বিশেষ করে চনর বিলের ক্ষেত্রে দেখা যায় যে তোমার বিলের মধ্যে শুধু একটা ধান চাষ হয়। কথাগুলো কেটে কেটে আসতেছে। এই কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে না? স্যার কথা ক্লিয়ার স্যার, আমাদের শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে। স্যার যাদের নেটওয়ার্ক প্রবলেম তাদের শোনা যাবে না আর কি স্যার। আচ্ছা, কথা স্পষ্টই শোনা যাচ্ছে স্যার, বলেন। আচ্ছা, তো এই ক্রপিং প্যাটার্ন তোমার হচ্ছে বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের হবে। যেমন যেগুলো উঁচু জমি সেটাতে সাধারণত 3টা ফসল চাষ করবে, আবার কিছু এলাকাতে তোমার হচ্ছে যে হয়তো আলু চাষ করবে, কোথাও ধান চাষ করবে। এই ফ্যাক্টর গুলোর মধ্যে কিছু ফ্যাক্টর আছে যেগুলো ক্লাইমেটিক ফ্যাক্টর, যেমন তোমার দিনাজপুরে শীত বেশি, সেজন্য ওখানে গম চাষ হবে, গমের পরবর্তীতে অন্যান্য ধান চাষ করবে, ধানের পরে হয়তো অন্য ফসল চাষ করবে, যেমন ওখানকার টেম্পারেচার ভালো। আবার ময়মনসিংহ এলাকায় যে জুট চাষ করবে, সেখানে তোমার হচ্ছে অনেক রেইনফল হয় সেজন্য। আবার কিছু এলাকাতে ডে লেন্থ এবং হিউমিডিটির উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ফসল চাষ করবে, যেমন রাজশাহীতে তোমার ম্যাঙ্গো হয়, রাজশাহীতে এটা সুইটেবল হিউমিডিটি আমের জন্য লো হিউমিডিটি প্রয়োজন, সেটার জন্য আর কি। আবার কিছু ক্লাইমেটিক ফ্যাক্টর যেগুলো জড়িত আছে সেগুলোর মধ্যে তোমার ইডাপি ফ্যাক্টর, ল্যান্ড টোপোগ্রাফি। যদি হাইল্যান্ড হয় তাহলে কি হবে, আবার যদি ক্লিন সয়েল হয় তাহলে ধান চাষ করবে, আবার সয়েলটা যদি অ্যাসিডিক হয় তাহলে তোমার সেখানে কি করবে, চা চাষ করবে। এই ধরনের কিছু ফ্যাক্টর আছে যে কোন এলাকাতে কেমন ক্রপিং প্যাটার্ন হবে এটার উপর ডিপেন্ড করবে। ফ্যাক্টর থাকবে, যে বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে তোমার ক্রপ স্পেসিস, কাল্টিভার, ইনসেক্ট, ডিজিজ, এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করেও তোমার হচ্ছে ফসল চাষাবাদ হবে, কোথায় কেমন হবে না হবে। এরপরে ফার্মারের সোসিও ইকোনমিক কন্ডিশন আছে, যে ফার্মারের তোমার হচ্ছে যে ফুড হ্যাবিট কেমন, ফসলের মার্কেট প্রাইস কেমন, সে তারপরে ফসল চাষ করবে। আবার তোমার হচ্ছে স্টোরেজ ফ্যাসিলিটিস আছে, যেটা বললাম জয়পুরহাটে কোল্ড স্টোরেজ থাকার জন্য সেখানে মানুষ পটল চাষ করে, এবং তোমার হচ্ছে ইনপুট কোথায় অ্যাভেলেবেল সেই এলাকাতে সেই ফসল বা বীজের অ্যাভেলেবিলিটির উপর সে চাষ করবে। যেমন দিনাজপুরে গমের বীজের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। আবার টেকনোলজি যেখানে ভালো আছে, যেমন বাংলাদেশে সয়াবিন চাষ সাধারণত করতে চায় না, তারপর যেখানে সয়াবিনের মিল বা তোমার হচ্ছে পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রি আছে সেখানে সয়াবিন চাষ করবে। গভর্নমেন্ট পলিসি এবং তোমার হচ্ছে ন্যাচারাল ক্লাইমেট, তোমার হচ্ছে ক্যালামিটিস এর উপর ডিপেন্ড করে ক্রপিং প্যাটার্ন হবে। যেমন যদি সাইক্লোন হয় সেক্ষেত্রে তোমার কোকোনাট চাষ করবে, সুপারি চাষ করবে, এই ধরনের। তো এগুলোর উপরে তোমার হচ্ছে ক্রপিং প্যাটার্ন কেমন হবে না হবে এটা ডিপেন্ড করবে।
এছাড়া আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলো তোমরা হচ্ছে আস্তে আস্তে শিখে নেবে। তো এই ফ্যাক্টর পরবর্তীতে তোমার টপিক সেটা হচ্ছে যেগুলো ক্রপিং প্যাটার্নে, যেগুলো দেখা যাচ্ছে 2টা ফসল চাষ করা যাচ্ছে, গভর্নমেন্ট 3টা ফসল বা 4টা ফসল বা 5টা ফসল চাষ করার চেষ্টা করবে, মানে ক্রপিং প্যাটার্নটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবে। ইমপ্রুভ কিভাবে হবে? তোমার টাইমে হইতে হবে। তোমরা কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো এটা ক্রপিং প্যাটার্ন এটা improve করা যাবে। তো ক্রপিং প্যাটার্ন ইমপ্রুভ করা যাবে যেখানে তোমার ইরিগেশন ফ্যাসিলিটিস নাই সেখানে ইরিগেশন ফ্যাসিলিটি দিতে হবে, যেখানে মার্কেটিং ফ্যাসিলিটিস নাই সেখানে মার্কেটিং বা স্টোরেজ ফ্যাসিলিটিস, এই ধরনের যদি ইমপ্রুভ করা হয় তাহলে ক্রপিং প্যাটার্ন আস্তে আস্তে এগুলি। তো যাক, মোটামুটি আমরা একটা চ্যাপ্টার শিখলাম যে একটা জমিতে বছরে লোকালিটিতে সেটাকে ক্রপিং প্যাটার্ন বলতেছে, যে বিভিন্ন এলাকাতে, যেমন তোমাদের যে জমিটা আছে বছরে কয়টা ফসল চাষ হচ্ছে, কোনটার পরে কোনটা ফসল চাষ হচ্ছে, এই সিকোয়েন্সটাই হচ্ছে ক্রপিং প্যাটার্ন। আচ্ছা, আর তার ফ্যাক্টর গুলো আমরা শিখলাম, আর এটা ইমপ্রুভ করার জন্য কিছু ফ্যাসিলিটিস তোমার হচ্ছে ফলো করতে হবে। যেমন গভর্নমেন্টের পলিসি আছে যে ক্রপিং প্যাটার্ন ইমপ্রুভ করতে গেলে যদি পালস বা ওয়েল সিড ক্রপ করতে চাই অথবা তোমার স্পাইসেস করতে চাই, দেখবে গভর্নমেন্ট বীজ দেবে, সার দেবে, কীটনাশক দেবে, কিছু পয়সা করে দেবে, ফার্মারদের ট্রেনিং দেবে, তাহলে ক্রপিং প্যাটার্নে সেটা তোমার অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুনতে পাচ্ছ তো? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, এক চ্যাপ্টার লেখাপড়া আমাদের শেষ। শুনতে পাচ্ছি স্যার। আমরা এখন করবো হচ্ছে মাল্টিপল ক্রপিং। তো আমরা তো জানি একটা জমিতে যদি অনেকগুলো ফসল চাষ করা হয় বা একাধিক ফসল চাষ করা হয়, আর সেটাকেই বলা হচ্ছে তোমার মাল্টিপল ক্রপিং। তাহলে বছরে একটা জমিতে একটা ফসল চাষ হবে না, একটা ফসলের বেশি চাষ হবে, সেটাকে মাল্টিপল ক্রপিং বলা হচ্ছে। তাহলে মাল্টিপল ক্রপিং করতে গেলে কি সুবিধা হবে? এক নম্বর সুবিধা বলা হচ্ছে যে তার প্রোডাকশনটা অনেক বাড়বে, তারপরে তার প্রফিট বেশি হবে, বিভিন্ন ধরনের ফসল চাষ করতে পারবে, তারপর তার ফার্মারের রিস্ক কমে যাবে, ফার্মারের ইনকাম বৃদ্ধি হবে। হয়তো কোনো জমিতে কুড়িগ্রাম এলাকাতে ধান চাষ করছে, তো বন্যাতে ডুবে গেছে, তাহলে কি হবে? ফার্মারের পুরোটাই লস হয়ে গেল। তো এখন ফার্মার যদি 2টা বা 3টা ফসল চাষ করে তাহলে দেখা যাবে ফার্মে তোমার রিস্কটা কেটে আসবে। তো এই ধরনের তোমার হচ্ছে এই একাধিক ফসল বছরে চাষ করাকে বলা হচ্ছে মাল্টিপল ক্রপিং। তো মাল্টিপল ক্রপিং এর তোমার অসুবিধাটা একটাই হচ্ছে যে যদি মাল্টিপল ক্রপিং এর সংখ্যা যদি বেশি হয়, বছরে মোর দেন 2, 3, 4 চাষ করা হয়, তাহলে কি হবে? সয়েল হেলথ কমে যাবে, সয়েলটা ডিগ্রেড হয়ে যাবে, এটা একটা সমস্যা। যদি প্রপার কেয়ার না করা হয় দেখা যাবে সয়েল অর্গানিক ম্যাটার কমে যাচ্ছে, এটাই একটা সমস্যা। তো মাল্টিপল ক্রপিং কয় ধরনের হতে পারে সেটাকে বলা হচ্ছে মাল্টিপল ক্রপিং 2 ধরনের হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে তোমার হচ্ছে সাইমালটেনিয়াস ক্রপিং বা ইন্টারক্রপিং, আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রপিং। তো সাইমালটেনিয়াস অথবা ইন্টারক্রপিং সেটা হচ্ছে 2টা ফসল জমিতে একসাথেই থাকবে, সেটাকে বলা হচ্ছে তোমার সাইমালটেনিয়াস অথবা ইন্টারক্রপিং। আরেকটাকে বলা হচ্ছে যে তোমার একটা ফসল শেষ হয়ে যাবে, তারপরে আরেকটা ফসল আসবে। বছরে 3টা ফসল চাষ করলে একটা ফসল শেষ মারাই করা হবে, তারপর আরেকটা ফসল আসবে, সিকোয়েন্সিয়াল ক্রপিং বলা হচ্ছে। তো সাইমালটেনিয়াস ক্রপিং এর মধ্যে দেখো একটাকে বলা হচ্ছে মিক্সড ক্রপিং। তো কোনো একটা জমিতে তোমার নিচু জমি আউশ ধান চাষ করছে, আউশ ধান যখন তোমার
চাষ করার সময় দেখবা আউশ এবং আমন ধান একসাথে সিটে দেওয়া হয়েছে। সিটে দেওয়ার পরে আউশ ধান হারভেস্ট করা হবে, তারপরে দেখবা আমন ধান বড় হইলেও সেটা হারভেস্ট করা যাবে না, সেটা পরবর্তীতে তোমার ডিপ ওয়াটার আমন ধান, বৃষ্টির পানি, বন্যার পানি যত বাড়বে আমন ধানও বাড়তে থাকবে, এরপর এটা হারভেস্ট করা হবে। আবার দেখবা আউশ এবং সিসাম, মাস্টার্ড এবং লেন্টিল একসাথে সিটে দেওয়া হবে। দুইটা ফসল বিভিন্ন আলাদা আলাদা সময় হারভেস্ট করা হবে, এটাকে বলা হচ্ছে মিক্সড ক্রপিং, একসাথে সিটানো হবে। আরেকটা হচ্ছে রো ইন্টার ক্রপিং, তোমরা ছবি দেখতেছো, জি স্যার। রো ইন্টার ক্রপিং, সুগারকেন এবং পটেটো পাশাপাশি রোতে লাগানো হবে, এক রোতে সুগারকেন এক রোতে পটেটো অথবা মাস্টার্ড এই ধরনের লাগানো হবে, সেটাকে বলা হচ্ছে রো ইন্টার ক্রপিং। একটাকে বলা হচ্ছে রিলে ইন্টার ক্রপিং। রিলে দৌড় তো তোমরা দেখছো যে এক পাক ঘোরার পরে যদি 3 জনের একটা হয়, আরেকটা গ্রুপে যদি 3 জন হয়, দেখবা একজন প্রথম দৌড় দিবে, তার দৌড়ের শেষে তার বন্ধু আরেকজন দৌড় দেবে। এই ধরনের একটা ফসল দেখবা হারভেস্টিং স্টেজের দিকে, হারভেস্টিং করা হয়নি, রাইপেনিং এর সময় আরেকটা ফসল লাগানো হবে, দেখছে গমের মধ্যে আলু লাগানো হয়েছে, সেটা হচ্ছে রিলে ইন্টারক্রপিং। তো একটা ফসল হারভেস্টিং এর বা রাইপেনিং এর আগে আগে আরেকটা ফসল লাগানো হবে রিলে দৌড়ের মতোই। তো এই ফসলটা হারভেস্ট করা হবে, পরের ফসলটা গ্রো হবে, সেটাকে বলা হচ্ছে রিলে ইন্টারক্রপিং। আরেকটা বলা হচ্ছে স্ট্রিপ ইন্টারক্রপিং। লম্বা লম্বা তোমার ফালি তৈরি করা হবে জমিতে 2, 3টা 4টা ফসল একই সাথে বিভিন্ন ফালিতে লাগানো হবে, মিশ্রিত না, সেটাকে বলা হচ্ছে রিলে ইন্টারক্রপিং। এখানে বলা হচ্ছে মেস, সয়াবিন এবং তোমার অট একসাথে লাগাইছে, তোমার বিভিন্ন ফালিতে এগুলো লাগানো আছে। তো এই ফসলগুলো তোমার একই সময়ে 2টা বা 3টা ফসল জমিতে একসাথে থাকে, সেই ক্রপিং কে বলা হচ্ছে তোমার সাইমালটেনিয়াস ক্রপিং অথবা ইন্টারক্রপিং। আরেকটা ক্রপিংটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রপিং। সিকোয়েন্সিয়াল ক্রপিং কেমন হবে? একটা ফসল হারভেস্ট করার পর আরেকটা ফসল আসবে, এটাকেও কয়েকভাবে ভাগ করা হচ্ছে। একটাকে ডবল ক্রপিং বলা হচ্ছে, যেমন ধান চাষ কমপ্লিট হয়ে গেছে, তারপরে হুইট চাষ করা হবে অথবা পটেটো অথবা মাস্টার্ড চাষ করা হবে। তোমার আমন ধান নভেম্বর মাসে কাটা হবে, তারপরে হুইট চাষ করা হবে অথবা পটেটো চাষ করা হবে অথবা মাস্টার্ড চাষ করা হবে। তো 2টা ফসল একসাথে থাকবে না জমিতে, যে কোনো একটা ফসল থাকবে। আরেকটাকে বলা হচ্ছে ট্রিপল ক্রপিং। জমিতে রাইস চাষ করা হবে, আমন ধান, তারপরে পটেটো চাষ করা হবে, পটেটোর পরে আবার বোরো ধান চাষ করা হবে, এটাকে বলা হচ্ছে ট্রিপল ক্রপিং। তো এটা রাইস, পটেটো, কাউপি এই ধরনের আরেকটা হতে পারে। আরেকটা বলা হচ্ছে কোয়াড্রিপল ক্রপিং, 4টা ফসল একটার পর একটা সিকোয়েন্সিয়ালি করা হবে। আরেকটা হচ্ছে র্যাটন ক্রপিং, বিশেষ করে সুগার কেনের ক্ষেত্রে সুগার কেন কেটে ফেলার পরে সুগার কেনের গোড়া থেকে আবার ফসল হয় কলার মতো, সেটাকে বলা হচ্ছে র্যাটন ক্রপিং। এগুলোই হচ্ছে তোমার মাল্টিপল ক্রপিং এর এক্সাম্পল। তাহলে আমরা সেকেন্ড চ্যাপ্টার হ্যালো জি স্যার। জি স্যার। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে আমরা সেকেন্ড লেখাপড়া করলাম মাল্টিপল আমরা ডেফিনেশন শিখলাম, কত প্রকার মাল্টিপল ক্রপিং আছে, এরপরে আমরা অ্যাডভান্টেজ গুলো শিখলাম, মাল্টিপল ক্রপিং করলে কি সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমরা শিখবো ক্রপ ডাইভার্সিফিকেশন। এই অংশটুকু সাধারণত টিকার জন্য পড়া হয়, এটা বড় এমন কিছু না। যেমন ক্রপ ডাইভার্সিফিকেশন কাকে বলতেছে? ক্রপ ডাইভার্সিফিকেশন বলতেছে জমিতে একটা ফসল না চাষ করে তোমার নতুন নতুন ফসল চাষ করা বা নতুন নতুন ভ্যারাইটি ইন্ট্রোডিউস করা, সেটাকে বলা হচ্ছে ক্রপ ডাইভার্সিফিকেশন। এটাকে বলা হচ্ছে অ্যাডিশনাল অফ নিউ ক্রপ অর ক্রপিং সিস্টেম অন এ পার্টিকুলার ফার্ম। তো যাই হোক, এই তোমার ক্রপ ডাইভার্সিফিকেশন কেন করা হবে তার কিছু ইম্পর্টেন্স বা কিছু অবজেক্টিভ দেওয়া আছে। আমরা যেগুলো পড়তেছি আসলে সবগুলোই কাছাকাছি। ক্রপ ডাইভার্সিফিকেশনে যেমন আমরা তোমার ক্রপিং প্যাটার্নে পরপর 2টা ধান চাষ করতে পারি, কিন্তু ক্রপ ডাইভার্সিফিকেশনে একই স্পেসিস হবে না, ধানের পরে
হয়তো গম আসবে অথবা পটেটো আসবে, এটাকে বলা হচ্ছে ক্রপ ডাইভার্সিফিকেশন। স্পেসিসটা চেঞ্জ হয়ে যাবে। তো ডাইভার্সিফিকেশন কি ফোকাস করবে, সেটা হচ্ছে ফার্মারের ইনকাম বৃদ্ধি করবে, তারপরে তোমার হচ্ছে ফার্মারের তোমার হচ্ছে একটা আরেকটা প্রাইস ফাংশন করবে, ফার্মারের যেগুলো তোমার নিড আছে সেগুলো ফুডের ডিমান্ড ব্যালেন্স করবে, ফডার ইল করবে, ন্যাচারাল রিসোর্স সেগুলো কনজারভেশন করবে, তারপরে তোমার সয়েলের হেলথ ভালো রাখবে। এই ধরনের যে আছে, আবার দেশে ফুড সিকিউরিটি এগুলো নিয়ে আসবে। তো গভর্নমেন্টের ক্রপ ডাইভার্সিফিকেশন প্রোগ্রাম আছে, গভর্নমেন্টেরই প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোতে তোমার হচ্ছে বিশেষ করে যেগুলো ইম্পোর্ট করতে হয়, সেই ইম্পোর্টেড জিনিসপত্রগুলো যে ক্রপগুলোই ক্রপ ডাইভার্সিফিকেশন প্রোগ্রামে ইনক্লুড করা। যেমন আগে তোমার ভুট্টা ইন্ট্রোডিউস করা হয়েছে, এখন পালস ক্রপ, ওয়েল সিড ক্রপ, তারপরে তোমার হচ্ছে যে কিছু ভেজিটেবল ক্রপ, এইগুলো ক্রপ ডাইভার্সিফিকেশন প্রোগ্রামে গভর্নমেন্টের 5 বছর একটা প্রোগ্রাম আছে। এই ক্রপ ডাইভার্সিফিকেশন প্রোগ্রাম অনলাইনে তোমার হচ্ছে যে সুন্দর একটা ক্রপ ইন বাংলাদেশ এক ভদ্রলোকের হচ্ছে তোমার এটা সম্পর্কে লিখছেন যে গভর্নমেন্টের কি পলিসি বা আমাদের ওয়েবসাইটটা দেওয়া আছে ওখানে, তোমরা এখানে নিচ্ছ। আর তাদের হচ্ছে তোমার ফিফথ তোমার হচ্ছে 5 ইয়ার প্ল্যান টার্গেট, তাদের কি কি টার্গেট আছে সেই টার্গেট গুলো দিচ্ছে, আর গভর্নমেন্টের পলিসি বা স্ট্র্যাটেজিস গুলো কি আছে সেগুলো দেওয়া আছে। ডাইভার্সিফিকেশন প্রোগ্রামের ঘটনা দুইটা হতে পারে, একটা কুকিং প্যাটার্ন ক্রপিং প্যাটার্ন না বলে কুকিং প্যাটার্ন বলতে স্যার, এটা নিয়ে তো এক্ষেত্রে তোমার ইমপ্রুভমেন্ট অফ কোয়ালিটি সিড, হ্যালো তোমরা শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা শোনা যাচ্ছে না? যাচ্ছে স্যার। জি স্যার, পাচ্ছি স্যার। আচ্ছা, হ্যাঁ, তারপরে যাচ্ছে। তোমার হচ্ছে এগ্রিকালচারাল রিসার্চ বা যেমন আইপি ম্যানেজমেন্ট থাকতে হবে, এগুলো স্ট্র্যাটেজি আছে গভর্নমেন্টের, ওয়েবসাইট আছে, এই তোমাদের এগুলো সাপ্লাই দেবনি, তোমরা এটা দেখে নিবা। তো যাই হোক, আমরা থার্ড চ্যাপ্টারটা পড়লাম যে ক্রপ ডাইভার্সিফিকেশন বলে, এগুলো করলে কি সুবিধা হবে। আজকের লেখাপড়া লাস্ট লেখাপড়া আমরা করব সেটা হচ্ছে বেভারেজ ক্রপ। তোমরা তো জানো যে দুই ধরনের ক্রপ আছে, একটা হচ্ছে বেভারেজ ক্রপ আর একটা নার্কোটিক ক্রপ। বেভারেজ ক্রপ গুলো তোমার হচ্ছে যেমন টি, কফি, কোকোয়া, এগুলোই হচ্ছে তোমার বেভারেজ ক্রপ। এই ক্রপ গুলোর মধ্যে বাদ বাকি ক্রপ পড়বা না, তোমরা শুধু টি প্রোডাকশন টেকনোলজি এবং প্রসেসিং পড়বা, অন্যগুলো পড়ার দরকার নেই। কেমন না সব পড়বা? না স্যার, ঠিক আছে স্যার। না স্যার, খালি কি পড়বো স্যার? আচ্ছা, তোমরা শুধু টিটা পড়বা। এর মধ্যে না স্যার, শুধু টিপ পড়ি স্যার। সময় কম স্যার, শুধু টিপ পড়ি, কফি কোকোয়া থাক। জি স্যার। না স্যার, শুধু ঠিক। জি স্যার। স্যার যতটুকু কমাই দাও স্যার। আমার তো অংশটুকু পড়ারই খুব একটা দরকার নেই, আজকে লেকচারের পর আর পড়াই লাগবে না। এই শোনো, 5 ধরনের টি আছে এখানে, দেখা যাচ্ছে হোয়াইট টি, তারপরে তোমার হচ্ছে কি যেন অলং টি, এরপরে গ্রিন টি এবং ব্ল্যাক টি। এই টি সম্পর্কে অনেকই ধারণাই আছে। দেখো, টি যদি আমরা কাল্টিভেশন করতে চাই, 2 ধরনের কাল্টিভেশন হবে, একটা ভেজিটেটিভ প্রপাগেশন হবে, আর একটা তোমার সিডলিং ব্যবহার করা যাবে। 18 মাসের বয়সের সিডলিং ব্যবহার করা যেতে পারে, অথবা বীজ ব্যবহার করে তোমার হচ্ছে তোমার কাল্টিভেশন করা যেতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাবে
কাল্টিভেশনের ক্ষেত্রে দেখা যাবে কি তোমার 18 তোমার 1.5 বছরের ব্যবহার করতে হবে। তো 1 থেকে 1.5 মিটার চারা লম্বা হবে। সেক্ষেত্রে তোমার 3 ফসলে তোমার শেডিং কিছু ট্রি লাগাইতে হবে। আর টি যে তোমার যে পিটে লাগানো হবে তার ডিস্টেন্স গুলো দেওয়া আছে, 30 থেকে 40 মিটার দূরে দূরে এই তোমার হচ্ছে পিট তৈরি করতে হবে। প্ল্যান্টের যখন বয়স প্রায় 4 বছর হয়ে যাবে তখন তোমার এই পাতা তোলা যাবে। সাধারণত টি ক্ষেত্রে দেখা যায় তোমার 1 কুড়ি আর 2টা লিফ, 1 টুইগ 2 লিফ এই ধরনের তোমার হচ্ছে লিফ গুলোকে হারভেস্ট করা হয়। প্রতি 1 সপ্তাহ পর পর এগুলো হারভেস্ট করা হয়। আচ্ছা, সময় শেষের দিকে শোনো, এরপরে এটা তোমার 40-50 বছর পর্যন্ত এটাকে হারভেস্ট করা যায়। তো হারভেস্টিং তোমার হচ্ছে 40 থেকে 50 বছর পর্যন্ত হারভেস্ট করা যাবে। সাধারণত 1 সপ্তাহ পর পরই এগুলো হারভেস্ট করা হয়। আর কতটুকু প্রোডাক্ট তৈরি হবে না হবে এগুলো তোমার কি জানো নোটপত্রে দেওয়া আছে। তো এই তোমার ম্যানুফ্যাকচারিং অফ ব্ল্যাক টির একটা প্রসেসিং দেওয়া আছে তোমার কি জানো, প্ল্যাকিং, সর্টিং, গ্রেডিং, ওয়েদারিং, রোলিং, ফার্মেন্টেশন এবং ফায়ারিং। আরেকটা ফ্লো চার্ট আছে যে 4 ধরনের যে টি গুলো আছে, টি গুলো কিভাবে প্রসেস করা হয় সেগুলো দেওয়া আছে। তোমরা শিখবা হচ্ছে ব্ল্যাক টি এবং গ্রিন টির মধ্যে ডিফারেন্স, যে ব্ল্যাক টিতে ফার্মেন্টেশন হয়, গ্রিন টিতে ফার্মেন্টেশন হয় না। এই ধরনের কিছু ডিফারেন্স তোমরা একটু শেখার চেষ্টা করবে। কেমন? আজকের মোটামুটি ক্লাস শেষ। আর কারো যদি কোনো কথা থাকে বলো। শীতটা আমার মনে হয় গত বছরের শীতটা নিলেই হবে তোমাদের। অনেকগুলো মিলতেছে না স্যার, আপনার এই শীটটা দিলে ভালো হয়। কয় তারিখে পরীক্ষাটা? পরীক্ষা কয় তারিখে? 21 তারিখে স্যার। 21 তারিখ। 21 তারিখের আগে মনে করো যে 17-18 তারিখে দিলেই হবে তোমাদের। এর আগে তো আর করবো না। জি স্যার, জি স্যার। জি স্যার, হবে স্যার। আচ্ছা, যারা অ্যাটেন্ড করলো না তাদের জন্য কি আবার তোমার হচ্ছে নতুন করে লাইনে থাকবে? আমরা কি লিভ নিব স্যার যারা করলাম? এই শোনো, হ্যালো, এই শোনো, আমি হচ্ছে পাওয়ার পয়েন্টটা দিয়ে দেবো নি, পাওয়ার পয়েন্টটা দেখে তারা দেখে নিবে। হ্যালো, আমি পিপিটা দিয়ে দেবো নি। জি স্যার, পিপিটি দিলে হয়ে যাবে। দিয়ে দেবো নি, দেখা দরকার তারা দেখে নেবে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। এটা দিয়ে দেবো নি। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ইয়ে পার্টিসিপেন্টটা দেখো।